হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ব্লগে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার লোহাগড় গ্রামে আমরা যে লোহাগড় গ্রামের লোহাগড় মঠ, লোহাগড় গ্রামের জমিদারদের কাহিনী। চাঁদপুর জেলা শুধু ইলিশ মাছের জন্যই বিখ্যাত নয়, সারা বাংলাদেশের সুউচ্চ যে স্তম্ভগুলো বা মঠ, তার মধ্যে এই চাঁদপুরে লোহাগড় মঠ সকলের কাছে বেশ পরিচিত। প্রতিদিন এখানে অনেক পর্যটনের ভিড় হয় এই ডাকাতিয়া নদীর পাড়ে। এই ঐতিহাসিক পর্যটন কেন্দ্র তথা এই লোহাগড় মঠের যে মূল কথায় ভারতবর্ষ ব্রিটিশ শাসনামলের বর্তমান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার লোহাগড় গ্রামে মানিক সাহা লোহ ও রূপক সাহা গহর নামের দুই সহোদর ভাই এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। এই মঠগুলো নিয়ে নানান রকম কল্প কাহিনী যা ফরিদগঞ্জে চাঁদপুর উপজেলা মানুষের মুখে মুখে। কেউ কেউ বলে থাকেন এই মঠগুলো হলো লৌহ এবং গহর দুই ভাই তাদের ক্ষমতা, তাদের আভিজাত্য দেখানোর জন্য এই ডাকাতিয়া নদীর পাশেই এই মঠগুলো তৈরি করেন। ঐতিহাসিক এই মঠগুলো অনেক ইতিহাস নিয়ে, অনেক কল্প কাহিনী নিয়ে এই ডাকাতিয়া নদীর পাড়েই এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। এখানে মোট 5টি মঠ ছিল, 2টি মঠ ভেঙে যায়। এই 3টি মঠ এখনো ইতিহাসের বুকে নানান রকম কল্প কাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে। সরকার এই পর্যটন কেন্দ্রকে মানুষের জন্য, পর্যটনের আনন্দ বিনোদনের জন্য, এর সংরক্ষণের জন্য এখানে যে কার্যক্রম হাতে নিয়েছেন তা লোহগড় নাম করার পেছনে দুই জমিদার লৌহ এবং গহর নাম অনুসারে এলাকাটির নাম রাখা হয় লোহাগড়। জমিদারদের নাম অনুসারে গ্রামের সাথে মিল রেখেই তাদের স্থাপত্য শৈলীর নাম রাখা হয় লোহগড় মঠ। ধারণা করা হয় আজ থেকে প্রায় 400 থেকে 700 বছর পূর্বে লোহাগড় জমিদার বাড়ির জমিদাররা এই এলাকাটিতে রাজত্ব করতেন। মঠের মতো বিশালাকার 2টি প্রাসাদ, এই প্রাসাদেই জমিদাররা তাদের বিচার কার্য সম্পাদন করতেন। বিভিন্ন মত তথ্য জানা যায় প্রতাপশালী 2 রাজা লৌহ এবং গহর ছিলেন অত্যাচারী রাজা। তাদের ভয়ে কেউ মাঠ সংলগ্ন রাস্তা দিয়ে যেতে শব্দ করতেন না। শেষ বিকেলের কিছু সময় যদি হাতে থাকে তাহলে লোহাগড় মঠটি দেখতে গেলে আপনি এখানে কিচিরমিচির পাখির ডাকে সবুজ শ্যামল প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন। মন চাইলে এখানে পাশেই টং দোকান, সুন্দর এক কাপ আদা লেবু চা খেয়ে মনটাকে আরো সতেজ করতে পারবেন। এখানে অনেক পর্যটন আসে, নদীর পাড়ে বসে প্রাণ খুলে কথা বলতে পারে, কিচিরমিচির পাখির ডাকে নিজেকে এদের মাঝে হারিয়ে দিতে পারে। লৌহ এবং গড় এই মঠটির বয়স আনুমানিক 400 থেকে 700 বছর এর ভেতরে ধরে নেওয়ানো। এই মঠ নিয়ে নানান রকম গল্প কিচ্ছা থাকা সত্ত্বেও, যেমন এই মঠ সবচাইতে সুউচ্চ যে বড় মঠটি, এই মঠের মাথায় একটি সোনার দণ্ড ছিল যার ওজন প্রায় 1 মণের কাছাকাছি, এমনও গল্প বেশি বেড়ায়। এছাড়া আরো একটি গল্প শুনতে পাই আমরা, এই মঠ থেকে জমিদার তথা রাজার লৌহ এবং গহরদের যে মহল, ওই মহল পর্যন্ত ওনারা আদলি, সিকি এবং সোনার মুড়িয়ে একটা রাস্তা তৈরি করছিলেন, যে রাস্তার দৈর্ঘ্য ছিল প্রায় 1.5-2 কিলোমিটার, প্রস্থ ছিল 2 ফুট চওড়া। এই রাস্তা তৈরি করছিলেন ওনারা জনৈক এক ব্রিটিশ কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, তাদের যে আভিজাত্য তা প্রমাণ করার জন্য ওনারা এই রাস্তা তৈরি করছিলেন, যা বর্তমানে এই রাস্তার কোনো অস্তিত্ব এখন নেই। মঠ থেকে প্রায় 1.5 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই লোহগড় জমিদারদের বাসভবন তথা জমিদার বাড়িতে যখন আমরা এসে প্রবেশ করি, তখন এই জমিদার বাড়িতে এই খণ্ড চিত্রগুলো আমাদের সামনে পড়ে। প্রথমত বাড়িতে ঢোকার মুহূর্তে ছোট্ট একটি রুম, দোতলা বিশিষ্ট। এটা হয়তো বড় কোনো বাড়ির অংশ হিসাবে থাকতে পারে, যা আজ
কালের বিবর্তনে প্রায় 708 বছরের এত বড় ইতিহাসের মাথায় এখন খণ্ড দ্বিখণ্ডিত। এই বাড়িতে জমিদারদের কোনো আত্মীয় স্বজন কেউ নেই। 3টি বাড়িতে 3টি পরিবার বসত করে। একটি হিন্দু পরিবার বসত করেন এবং একটি মুসলিম পরিবার এই বাড়িতে বসবাস করেন। আমরা যখন দোতলাতে ওঠার চেষ্টা করি এই সিঁড়ি বেয়ে, প্রত্যেকটা সিঁড়ি এত পিচ্ছিল ছিল যা বলার মতো না। পা স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ। তবুও আমরা চেষ্টা করে দোতলাতে উঠি দোতলার রুম দেখার জন্য। যেহেতু আপনাদের দর্শনার্থীদের দেখাবো, তাই একটু রিস্ক নিয়েই আমরা দোতলায় উঠে যাই। পুরো বাড়িতে লতা পাতা, বিভিন্ন গাছগাছালিতে এই ভবনগুলো একবারে ঠাসা। এই লতা পাতা ডিঙ্গিয়ে আমরা অনেক কষ্টসাধ্য করে এই দোতলা যখন আসি, তখন এই দোতলার ভিতরে, দোতলার রুমে আমরা কিছু নান্দনিক কাজকর্ম দেখতে পাই। কালের বিবর্তনে এই অহংকারী অত্যাচারী রাজাদের যে ভবন, তা দিনে দিনে খসে পড়ে যাচ্ছে। আমরা এই চাঁদপুর জেলারই ফরিদগঞ্জের, আমরা এখন আছি লৌহ এবং গড়, ফরিদগঞ্জ লৌহগড় জমিদার বাড়িতে। দ্বিতীয় তলা বাড়ির সামনে যে এখন যে অবস্থা, এটা তার বর্তমান অবস্থা। আসলে সব ভেঙে চুরে শেষ অবস্থা, প্রায় জীর্ণ অবস্থার মধ্যে। আমি এবং আমার সফর সঙ্গী দোতলায় উঠে দোতলার ভিডিও করতে থাকি। যখন নান্দনিকতা বলতে, ফরিদগঞ্জে আমরা যে জমিদার বাড়ি, এর আগের জমিদার বাড়িতে যেটা গিয়েছিলাম, করিতলা জমিদার বাড়ি, ওই বাড়ির সাথে এই বাড়ির কাজের কিছুটা মিল আমরা দেখতে পাই। ছোট্ট এই রুমটার সাথে আরো বড় কোনো রুম ছিল, হয়তো এখানে কোনো ভবন ছিল। আজ কালের বিবর্তনে শত শত বছর পরে এগুলা দিনকে দিন এই ভবনগুলো ভেঙে চুরে যাচ্ছে। দেয়ালের উপর ভাগে কি সুন্দর কারুকার্য করা একটি পদ্ম ফুলের ন্যায়। এই জমিদার বাড়িতে এসে আমরা আরেকটি কথা শুনতে পাই। এই অত্যাচারী জমিদারদের মূল ব্যবসা ছিল লবণের ব্যবসা। কলকাতা থেকে লবণ এনে এই অঞ্চলে লবণের ব্যবসা করত লৌহ এবং গহর। রূপকথার কাহিনীর মতো অনেক কাহিনী আছে এই লৌহগড় রাজাদের নিয়ে। আরেকটি গল্প আমরা শুনতে পাই এখানে। একদিন নৌকা করে লবণ নিয়ে আসার মুহূর্তেই নৌকো উল্টে গিয়ে ওনারা দেখতে পান নদীতে অনেকগুলো আদলি, সিকি, সোনার রূপার অনেক মোহর দেখে ওনারা এই মোহর তুলে নিয়ে এখানে আসেন। পরবর্তীতে এখানে জমিদারি কিনে ওনারা এখানে জমিদারি শুরু করেন। সিঁড়িটা এতটাই পিচ্ছিল, স্যাঁতস্যাঁতে, যা বাজে অবস্থা। যদি নিজের স্বচক্ষে না দেখেন তাহলে বিশ্বাস করার মতো না। আমি 1 পা 2 পা করে নামতে এত কষ্ট করে নামছি যে একবার স্লিপ করলে ঠিক পড়ে গিয়ে হাড়গোড় ভাঙার সম্ভাবনা। এটা হলো দ্বিতীয় আরেকটা বাড়ি। এই বাড়িতে একটি হিন্দু পরিবার এই ভবনটিতে বসবাস করেন। মোট এমন আরো একটি ভবন এই বাড়িটির ভিতরে আছে। সম্পূর্ণ ভবনটি হয়তোবা ভেঙে চুরে আজকে এই শক্তপোক্ত যেই জায়গাটুকু আছে, এই জায়গাটুকুর মধ্যে দুটো পরিবার বসবাস করেন। যদিও ওনারা জমিদারদের কোনো আত্মীয় স্বজন নয় কোনো রক্তের সম্পর্কের লোক কিংবা তাদের বংশধর। পুরো রাজবাড়িটাতে দেয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে সেই প্রাচীনতম দেয়াল। এই দেয়ালের ভেতরেই
তিনটি ভবন। এই ভবনটিতে যে হিন্দু পরিবারটি বসবাস করেন, আর সম্মুখভাগে যেই ভবনটি আছে ওই ভবনটিতে একটি মুসলিম পরিবার বসবাস করেন। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা আমাদের ভিতরে যাওয়ার জন্য যে দোতলা সিঁড়ি, সেই সিঁড়ি ব্যবহার করার জন্য ওনারা নিষেধ করছিলেন, যে এটা নাকি স্যাঁতসেঁতে ভেঙে যাওয়া, মানে দোতলা সিঁড়িটা এখন বন্ধ। তাই আমরা দোতলা ওঠার মতো কোনো সুযোগে পাই নাই। বাহিরে থেকে আমরা লোহগড় জমিদারদের যে বাড়ি, সেই বাড়ির ভিডিও চিত্র করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখন। এই জমিদাররা এতটাই অত্যাচার, এতটাই নিষ্ঠুর ছিলেন যে এই বাড়ির সামনে দিয়ে কোনো গর্ভবতী মহিলা যদি যাতায়াত করত, তাহলে লৌহ এবং গহর এই দুই ভাই ওই মহিলাকে নিয়ে বাজি ধরতেন সে গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে। ওই মহিলার পেটের সন্তান কেটে ওনারা বের করতেন। এই ডাকাতিয়া নদীতে এই সামনে দিয়ে যদি কোনো নৌকো যাতায়াত করত, নিঃশব্দে কোনো শব্দ না করে চুপিসারে চলাফেরা করত। আমরা এখন এই জমিদার বাড়ির একবারে ভিতরে যে মূল যে ভবন তিনটি, সেই তিনটি ভবনের সামনে থেকে ভিডিও করে আপনাদেরকে এখন দেখাচ্ছি। পুরো বাড়িটাতে তিন পাশে তিনটি ভবন। হয়তো এই বাড়িটা আরো সুন্দর, আরো নান্দনিকতা ছিল। আজ কালের বিবর্তনে 700-800 বছর পরে এইটুকু এখন পর্যন্ত অবশিষ্ট আছে। প্রতিটা দেওয়াল স্যাঁতস্যাঁতে এবং দুমড়ে মুচড়ে পড়ে যাবার অবস্থা। দুটো বাড়িতে দুটি পরিবার। এই ভবনটিতে হিন্দু একটি পরিবার, আর ভিতরে যে ভবন, ওই ভবনটিতে একটি মুসলিম পরিবার বসবাস করেন। হারিয়ে গেল জমিদারেরা, হারিয়ে গেল তাদের জমিদারিত্ব, হারিয়ে গেল তাদের আভিজাত্যের অহংকার। শুধু দাঁড়িয়ে আছে ইট পাথরের এই বাড়িটি, দাঁড়িয়ে আছে। তাই বিদায় নিচ্ছি আজকে অন্তত আপনাদের এই অত্যাচারী লৌহগহর জমিদার বাড়ি থেকে। ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। এখন বিদায় নিতেছি যে লৌহ এবং গড় জমিদার বাড়ি থেকে এখন বিদায় নিতেছি। আজকের শেষ বিকেলটা কাটালাম লৌহ এবং গড় ফরিদগঞ্জের এই বাড়িতে।